প্রথমে সমন্বয়ক পরিচয়ে অপহরণ ও পরে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উত্তরা থেকে উদ্ধার করা হয়েছে অপহৃত ব্যক্তিকেও। ভুক্তভোগী জানান, অপহরণের পর মুক্তিপণ আদায়ে তার উপর চালানো হয় অকথ্য নির্যাতন। পুলিশ জানায়, আগেও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন অভিযুক্তদের অন্যতম কাজী জুবায়ের। অপহরণ ও মুক্তিপণ দাবির এ ঘটনায় মামলা হয়েছে উত্তরা পশ্চিম থানায়। গ্রুপের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রাখার কথাও জানায় পুলিশ। এর আগে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরার একটি বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে মালিককে না পেয়ে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায় তারা। পরে আটকে রেখে চাওয়া হয় 10 কোটি টাকা মুক্তিপণ। প্রোডাক্ট নিয়ে আইসা পরিচয় দিচ্ছে, দুজন না ঢুকছে। পরবর্তী 4 জন নিচ্ছে, 4 জন থেকে 6 জন নিচ্ছে, তখন ওরা বের করে গেছে। বের করে সিঁড়ির নিচে নামায়া ওকে তস্তারি শুরু করে দিচ্ছে। কাজী জুবায়ের সে হলো এর আগেও একটি চাঁদাবাজি মামলার আসামি। তার নেতৃত্বে মূলত 10 থেকে 12 জন ছেলে সেখানে যায়, যে তাদের মালিকের খোঁজাখুঁজি করে। মালিককে না পেয়ে ম্যানেজারকে ওখান থেকে অপহরণ করে নিয়ে যায় এবং সিসি ক্যামেরা ভাঙচুর করে, মোবাইল নেয়, তাদের ক্যাশে আনুমানিক 3 লক্ষ টাকা সেগুলো নিয়ে যায়। লালমনিরহাটের হাতীবান্ধার সীমান্তে বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের হাসপাতালে মারা যাওয়ার একদিন পর বাংলাদেশের যুবক হাসিবুলের লাশ হস্তান্তর করা হয়েছে। গত মধ্যরাতে পাটগ্রামের খারিজা জোংরা সীমান্ত দিয়ে বিজিবি ও পুলিশের নিকট লাশ তুলে দেয় বিএসএফ ও ভারতীয় পুলিশ। এ সময় ভারতের বিএসএফ ব্যাটালিয়নের মহেশমারি ক্যাম্পের কমান্ডার রাজকুমার, বিজিবি ব্যাটালিয়নের প্রতিনিধি সুবেদার রেজাউল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে রাতেই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বুধবার দুপুরে হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি সীমান্তে ঘাস কাটিতে গিয়ে বিএসএফ এর গুলিতে আহত হন হাসিবুল ইসলাম। রাতে ভারতের কোচবিহারের একটি হাসপাতালে তিনি মারা যান। বিতর্কিত ওয়াকফ আইন ঘিরে মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতীয় চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এছাড়া ভারতের সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায়। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের কাছে অন্তর্বর্তী সরকারের এই অবস্থান তুলে ধরেন। প্রেস সচিব বলেন, মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর চেষ্টাকে তারা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। শফিকুল আলম বলেন, বাংলাদেশ সরকার মুসলিমদের ওপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তাহানির ঘটনার নিন্দা জানায়। বলেন, তারা ভারত ও পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। মুন্সিগঞ্জে পরপর 3 দফা দুর্ঘটনায় উড়ে গেছে যাত্রীবাহী একটি বাসের ছাদ। এতে আহত হন 20 যাত্রী। তবু বাস না থামিয়ে ছাদবিহীন গাড়িটি 10 কিলোমিটার পথ চালিয়ে নিয়ে যান চালক। এক পর্যায়ে পালিয়ে যান চালক ও হেলপার। পুলিশ জানায়, বাসটিতে অন্তত 60 জন যাত্রী ছিলেন। ঢাকা থেকে বরিশাল এক্সপ্রেস লিমিটেডের গাড়িটি দ্রুত গতিতে চালাচ্ছিলেন চালক। গতরাতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের কামারখোলা এলাকায় পৌঁছালে কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে বাসের। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় চালক বাসটি না থামিয়ে বেপরোয়া গতিতে চালাতে থাকেন। সমাজপুর এলাকায় পৌঁছে অপর একটি প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দিলে বাসের ছাদ উড়ে যায়। যাত্রীরা চালককে থামাতে অনুরোধ করলেও তিনি তা উপেক্ষা করে হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি দেখে পালানোর চেষ্টা করেন। ছাদবিহীন বাস চালিয়ে 10 কিলোমিটার দূরের পদ্মা সেতুর উত্তর থানার লৌহজংয়ের কুমারভোগ এলাকায় পৌঁছায় চালক। সেখানে বাস থামিয়ে পালিয়ে যান চালক ও হেলপার। 6 দফা দাবি আদায়ে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজ জুমার নামাজের পর একযোগে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে। বৃহস্পতিবার রাতে এই ঘোষণা দেয় তারা। এর আগে বৃহস্পতিবার আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সাথে বৈঠক ফলপ্রসূ হয়নি বলে জানিয়েছিলেন শিক্ষার্থী প্রতিনিধিরা।
তারপর সন্ধ্যায় দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে মশাল মিছিল করেন তারা। এর আগে বুধবার 6 দফা দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সড়ক আটকে রাখায় তীব্র যানজটে ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। আর বৃহস্পতিবার রেল ব্লকেট কর্মসূচির ঘোষণা দিলেও শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক থাকায় তা শিথিল করা হয়। সপ্তাহের ব্যবধানে বাজারে পেঁয়াজের দাম বেড়েছে, সয়াবিন তেলের দামও বেড়েছে সরকারি ঘোষণায়। বাড়তি চালের দামের সাথে সবজির বাজারও চড়া, তবে কমেছে মুরগির দাম। রাজধানীর বাজার দর জানতে সরাসরি যুক্ত হচ্ছে সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিকের সাথে। তিনি এই মুহূর্তে আছেন মোহাম্মদপুর টাউন হল বাজারে। সেলিম, হঠাৎ পেঁয়াজের দাম বাড়া নিয়ে কি বলছেন বিক্রেতা, আর সব ধরনের নিত্যপণ্যের দাম কেমন দেখতে পাচ্ছেন আজকের বাজার দর অনুযায়ী? লোপা, আপনি যেটা বললেন যে পেঁয়াজের দর, পেঁয়াজ কিন্তু আমি টাউন হল বাজারে এসে দেখছি যে খুব চমৎকার পেঁয়াজ আসছে এই বাজারে। সরবরাহের কোনো সংকট নেই, সারা দেশেও আসলে সরবরাহের কোনো সংকট নেই পেঁয়াজের, কিন্তু পেঁয়াজের দামটা কিন্তু হঠাৎ করে প্রায় 20 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। গত কিছুদিন আগেও যে পেঁয়াজ বিক্রি হতো 40-45 টাকা, সেই পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজি দরে। সেটি পাবনা এবং হাইব্রিড পেঁয়াজ। কিন্তু বাজারে কিন্তু আমরা ভারতীয় যে পেঁয়াজ, সেই ভারতীয় পেঁয়াজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, বরং ভারতীয় পেঁয়াজ কিন্তু উধাও হয়ে গেছে বলা যেতে পারে। গত কয়েক মাস ধরে আমরা দেশীয় পেঁয়াজের আধিক্য দেখতে পাচ্ছি। আসলে কোনো কারণ ছাড়াই পেঁয়াজের দামটা বেড়েছে। এদিকে তেলের দামটা যদি বলি, তেলের কিন্তু বিশ্ব বাজারে কিন্তু তেলের দাম কিছুটা বাড়তি, সেই কারণে কিন্তু ভ্যাট এবং ট্যাক্স ছাড় দেওয়া হয়েছিল এবং আমদানিকারকে কিন্তু দেদারসে তেল আমদানি করতে পারছিলেন। কিন্তু তেলের সংকট যেটি ছিল সেটি কিন্তু এখন আগেও কাটেনি, এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেলের সংকট রয়েছে। ডিসেম্বরে কিন্তু তেলের দাম নতুন করে 8 টাকা বাড়ানো হয়েছিল, গত মঙ্গলবার আবার 14 টাকা বাড়ানো হলো, অর্থাৎ 175 টাকা যে সয়াবিন তেল ছিল প্রতি লিটার, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 189 টাকা কেজি লিটারে। কিন্তু তারপর আমার বাজারে এসে দেখছি টাউন হল বাজারে কিন্তু শুধুমাত্র তীর কোম্পানির তেল পাওয়া যাচ্ছে, আর অন্যান্য কোনো কোম্পানি অর্থাৎ বসুন্ধরা বা ফ্রেশের যে তেলগুলো ছিল বা পুষ্টির যে তেলগুলো, সেই তেল নেই, শুধুমাত্র তীর কোম্পানির কিছু তেল পাওয়া যাচ্ছে। অর্থাৎ তেলের দাম বাড়ার পরও এই তেলের কিন্তু সংকট আসলে কাটছে না, যদিও ভোক্তারা কিন্তু বেশ কষ্টের মধ্যে রয়েছেন। এদিকে যদি বলি চালের বাজার, চালের দাম কিন্তু আগের থেকে বেশ বাড়তি। কিছুদিন আগেও যে 1 মাস আগেও যে চাল বিক্রি হতো 60 থেকে 65 টাকা বা 70 টাকায় আপনার মিনিকেট চাল, সেটি কিন্তু আজকের বাজার বিক্রি হচ্ছে প্রায় 90 টাকা কেজি দরে। আপনার নাজিরশালো চালও কিন্তু 80 থেকে 90 টাকা বিক্রি হচ্ছে। চালের দাম যে বাড়তি, এটি আসলে কোনো উত্তর নেই, সদুত্তর নেই। ব্যবসায়ীরা যেটি বলছেন যে মিল মালিকদের একটা সিন্ডিকেট রয়েছে, শুধু মিল মালিক নয়, এছাড়া যে কর্পোরেট কোম্পানিগুলো রয়েছে তাদের যে প্যাকেটজাত করে চাল বিক্রির যে প্রবণতা, সেই প্রবণতা এবং তাদের যে মজুত করে রাখার প্রবণতা, সেটি কিন্তু আসলে চালের বাজারে প্রভাবটা ফেলেছে। তাদের যদি নির্মূল করা না যেতে পারে, এখানে যদি সরকার শক্ত ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু চালের বাজারে যে সংকট, চালের দাম যে বাড়তি, এটি আসলে কমিয়ে নিয়ে আসার এক ধরনের যুদ্ধই বলা যেতে পারে সরকারের জন্য। এছাড়া যদি বলি মাছ এবং মাংসের বাজার, মাছের দাম, দেশি মাছের দাম ঠিকঠাক থাকলেও আপনার ইলিশের দামটা কিন্তু বেশ খানিকটা কমেছে। গত কিছুদিন আগেও যে ইলিশ বিক্রি হতো 2200 টাকা কেজি দরে, সেটি কিন্তু আজকে বাজারে কেজি প্রতি ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকায়। গরুর মাংসের দামও কিছুটা স্বস্তি রয়েছে। ঈদের সময় কিন্তু 800 টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হতো, সেটা কিন্তু 750 টাকায় চলে এসছে। ব্রয়লার মুরগির দামও কিছুটা স্বস্তি বলা যেতে পারে। ব্রয়লার মুরগি ঈদের সময় বিক্রি হতো যেটি 220 টাকা 30 টাকায়, সেটি কিন্তু 180 টাকায় বিক্রি হচ্ছে এবং সোনালিকা মুরগির দামও 30-40 টাকার মতো কমেছে। শুধুমাত্র সংকট আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এরপরে, সেটি হলো সবজি কিন্তু 50 টাকার নিচে সবজি পাওয়া যাচ্ছে না বলেই বলা যেতে পারে। 100 টাকা 120 টাকা পর্যন্ত সবজির দাম উঠে গিয়েছে। তো লোপা, এই ছিল আমার কাছে এই সপ্তাহের বাজার দরে হালচাল। কাল থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ দলের সিনিয়র সদস্যদের বিশ্রামের পক্ষে মত দিয়েছেন খালেদ মাসুদ পাইলট। চলতি বছর 6টি টেস্ট ম্যাচে অংশ নেবে নাজমুল হোসেন শান্তরা। আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলছেন, টেস্ট মেজাজে থাকার জন্য সিনিয়র জুনিয়র সবাইকে খেলানো উচিত। কুশল ইয়াসিরের রিপোর্ট। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে চলতি বছরের টেস্ট যাত্রা শুরু করবে টিম বাংলাদেশ। তুলনামূলক খর্বশক্তির দল জিম্বাবুয়ে। এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেরও অন্তর্ভুক্ত নয়, তাই সিনিয়রদের বিশ্রাম দিয়ে এই সিরিজে জুনিয়রদের সামর্থ্য দেখার বড় সুযোগ হিসেবে দেখছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ। তার মতে এই সিরিজটি তরুণদের আত্মবিশ্বাস বাড়ানোর বড় সুযোগ। জিম্বাবুয়ের সাথে আমাদের লেভেলে যে টিম বাংলাদেশের, আমাদের উচিত ছিল এইরকম বয়সে যে এতদিন যে টেস্ট খেলি,
তাতে আমার মনে হয় যে সেকেন্ড টিম নিয়ে জিম্বাবুয়ের সাথে খেলা উচিত, যে বাংলাদেশ টিম নাম দিয়ে সেকেন্ড টিম, যেটা ইন্ডিয়া করে। শ্রীলঙ্কায় গেলে দেখবেন যে বিরাট কোহলি, অনেকে রোহিত শর্মা, অনেকে যায় না, একটা শুভমান গিল বা ইয়াংদেরকে দিয়ে শ্রীলঙ্কার সাথে ম্যাচ খেলেছে। তো ঠিক বাংলাদেশের এরকম একটা লেভেলে যাওয়া উচিত ছিল। তবে ভিন্ন মত আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের। জুনে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের 2টি ম্যাচ রয়েছে বাংলাদেশের। ঘরের মাঠে এই সিরিজকে প্রস্তুতির বড় সুযোগ হিসেবে দেখছেন টেস্টের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। যেহেতু আমরা কিন্তু টেস্ট ক্রিকেট অনেক লম্বা সময় পর খেলি, সেই জায়গায় বিশেষ করে মমিনুল তাদের একটা ফর্মেটই যেহেতু খেলে, তারা রেগুলার খেলায় ভালো। মুশফিকও খুব কাছাকাছি 100 টেস্ট খেলার, তো এই সময় আমি মনে করি তাদের রেস্ট না দিয়ে তারা খেলাটা বেটার একটা অপশন। এই 2 সিরিজ ছাড়াও চলতি বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের মাঠে 2টি ম্যাচ খেলবে বাংলাদেশ, যা টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত নয়। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। জনস্বার্থে বাংলাদেশ পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন স্বাভাবিক বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এ নিয়ে ভারতের দুশ্চিন্তারও কোনো কারণ নেই। সাবেক কূটনীতিক হুমায়ুন কবিরের মতে মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া কিংবা বাংলাদেশের পাওনা মেটানো পাকিস্তানের রাজনৈতিক সিদ্ধান্ত। আর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, দেশের স্বার্থকে মাথায় রেখেই আলোচনা হয় দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। দীর্ঘ 15 বছর পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। 3 দিনের সফরে ঢাকায় আসা পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সাথে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের দীর্ঘক্ষণ বৈঠকে উঠে আসে দুদেশের অমীমাংসিত বিষয়গুলো। দুদেশের স্থবির সম্পর্ককে গতিশীল করতে মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানায় বাংলাদেশ। সাথে উত্থাপন করে যুদ্ধ পূর্ববর্তী পাওনা প্রায় $4.5 বিলিয়ন হিস্সা। পাকিস্তানের রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া এসব ইস্যু সমাধান সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে পাকিস্তানের আলোচনায় বসার আগ্রহকেও ইতিবাচক হিসেবে দেখছেন তারা। এড়িয়ে যায় নাই, সেটা আমরা আলোচনা হয়েছে। এখন আলোচনা আমাদের তো সামনে আবার এদের পররাষ্ট্রমন্ত্রীও আসবে, তখন আলোচনা অব্যাহত থাকবে। আলোচনা হলে বোঝা যাবে, এবং যেহেতু বললাম যে বিষয়টা রাজনৈতিক, সেটা রাজনৈতিক পর্যায় থেকে সিদ্ধান্ত আসতে পারে। দীর্ঘকাল পর দুদেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার হওয়াকে ভারতের জন্য সমস্যাজনক বলে মনে করেন না সাবেক এই কূটনীতিক। বলেন, এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পরস্পরের সাথে ভালো বোঝাপড়া জরুরি। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক হলে তাতে ভারতের খুব চিন্তিত হওয়ার কোনো কারণ তো দেখছি না, কারণ আমরা আমাদের জাতীয় স্বার্থের আলোকেই আমরা সম্পর্ক পরিচালনা করতে হবে, এবং সেখানে ভারতের সাথেও যেহেতু নিকট প্রতিবেশী, তার সাথেও আমার সে বিবেচনা রেখেই আবার কাজটা করতে হবে। ফরেন সার্ভিস ডের অনুষ্ঠানে অংশ নেওয়া শেষে পররাষ্ট্র উপদেষ্টা জানান, দেশের স্বার্থ বিবেচনায় আলোচনা হচ্ছে সব পক্ষের সাথে। মার্কিন শুল্ক নীতি মোকাবেলায় সরকারের পদক্ষেপও ব্যাখ্যা করেন তিনি। যুক্তরাষ্ট্রে যারা এসেছেন তারা দুটো বিষয়, এক হলো যে ট্যারিফের প্রসঙ্গ উঠেছে, এবং আমরা বলেছি যে আমরা তো চেষ্টা করছি তোমাদের বাণিজ্য বাধা কমিয়ে আনতে, এবং আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করেছি যে আসলে তো যেই দুই পক্ষের মধ্যে তফাৎটা যতটা বলা হয় অতটা তো আসলে না, কারণ সার্ভিসেস সেক্টরে তো আমরা প্রচুর আমদানি করি তোমাদের এখানে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচার শেখ হাসিনা মডেলের 3টি প্রতারণাপূর্ণ নির্বাচন আর দেখতে চায় না এদেশের মানুষ, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তাই সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের দোষীদের বিচার করে দ্রুত নির্বাচনের দাবি তার। সকালে কুমিল্লার লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌরসভার কর্মী সম্মেলনে এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 8 আসনে অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, কুমিল্লা 9 আসনে ডক্টর AKM সৈয়দ সারোয়ার সিদ্দিকী, কুমিল্লা 11 আসনে ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, কুমিল্লা 10 আসনে মাওলানা মোহাম্মদ ইয়াসির আরাফাতকে জামায়াতের প্রার্থী হিসেবে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দলটির সেক্রেটারি জেনারেল। প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার তিনিও নির্বাচনের একটি ডেডলাইন দিয়েছেন। আমরা বলেছি আপনি যে টাইম দিয়েছেন তার উপরেই যেন আপনি ঠিক থাকেন, এর মধ্যেই সংস্কার করে মানবতা বিরোধীদের বিচার করে একটা নিরপেক্ষ নির্বাচন দেন। আমরা নির্বাচনে যেতে প্রস্তুত আছি।
ব্যবসায়ীদের চাপে সরকারি ঘোষণায় সপ্তাহের ব্যবধানে বাজারে সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 189 টাকায়। কেজিতে প্রায় 20 টাকা বেড়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়। 50 টাকার নিচে মিলছে না সবজি। আগের চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। তবে ঈদের পরে কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। সেলিম মালিকের রিপোর্ট। গত এক দশকে সবচেয়ে স্বস্তিদায়ক ছিল এবারে রমজানের বাজার। তবে ঈদের পর ধীরে ধীরে উত্তাপ ছড়াতে শুরু করেছে নিত্যপণ্যের দাম। গত প্রায় 6 মাস ধরে চলছে সয়াবিন তেলের সংকট। ডিসেম্বরে 8 টাকা দাম বৃদ্ধির পরও তা পুরোপুরি কাটেনি। গত মঙ্গলবারে বাড়ানো হলো আরও 14 টাকা। আগে তো বিক্রি করতাম আমরা লিটার হলো 175 টাকা, এখন তার থেকে আবার 14 টাকা বাড়াইছে। তার ভিতরে সম্পূর্ণ কোয়ালিটির তেল নেই, যেমন 1 লিটার 2 লিটার, সাধারণভাবে আসছে আপনার 5 লিটার। দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে ইনকাম তো আর ওইভাবে বাড়ছে না, তাহলে তো কষ্ট তো হবেই, সংসার চালাতে কষ্ট হচ্ছে। বাজারে পেঁয়াজের সরবরাহে কোনো সংকট নেই, তারপরও পাবনা ও হাইব্রিড পেঁয়াজে নতুন করে দাম বেড়েছে প্রায় 20 টাকা। দাম বাড়ার অন্তত সিজন শেষ হয়ে গেছে না, আগে তো মানে খেতে দাঁড়িয়ে কিন্তু সিজন শেষ হয়ে জন্য একটু দাম বাড়তে। চালের বাজারে চরম অস্বস্তি। ইতিহাস সৃষ্টি করার দামে বিক্রি হচ্ছে মিনিকেট। নাজিশাল বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। বাড়তি মোটা চালের দামও। মিনিকেট তো 70-72 টাকা ছিল, এখন 87-86 টাকা, আর খুচরা বিক্রি 90 টাকা। সবজির দাম নিয়ে চাপা ক্ষোভ ভোক্তাদের মাঝে। বেশিরভাগ সবজি প্রায় 100 টাকা ছুঁই ছুঁই। দুন্দুল 80, ঝিঙ্গা 80, বেগুন 100, আর উস্তা আছে 100, আবার আছে 80 টাকা আছে কম দামের যেটা, ওটা 80 টাকা আছে। গত সপ্তাহে আমি যেমন মনে করেন 60-70-এর মধ্যে কেজি এরকম বলছে, কিন্তু আজকে তো কিছু কিছু জিনিস 120-এ উঠে গেছে। এদিকে ঈদের পর কেজিতে প্রায় 50 টাকা কমেছে গরুর মাংসের দাম। ব্রয়লার ও সোনালিকা মুরগিতেও কমেছে 30 থেকে 40 টাকা। রমজানের আগে ছিল সোনালিটা ছিল 320 টাকা 300 টাকা, এখন 260 টাকা। ব্রয়লার ছিল 220 টাকা থেকে 200 টাকা, এখন 180 টাকা। সমস্যা ওজনে ফাঁকি দেয় মুরগি ব্যবসায়ীরা, এটা তদারকি করার জন্য আমি প্রশাসনের কাছে বলবো। বেশিরভাগ দেশি মাছ বিক্রি হচ্ছে আগের দামে। 200 টাকা কমে ইলিশের দাম নেমেছে 2000 টাকায়। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। ভারতে সংখ্যালঘু মুসলমান নির্যাতন এবং বিতর্কিত ওয়াকফ আইন পাশের প্রতিবাদে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ মিছিল করেছে জামায়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দুপুরে জুমার নামাজের পরপরই উত্তর গেটে সমাবেশটি শুরু হয়। এ সময় বক্তারা ভারতে মুসলিম জনগোষ্ঠীর উপর চলমান নির্যাতনের প্রতিবাদ জানান। মুসলমানদের উপর হওয়া নির্যাতন নিয়ে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদী অবস্থান গ্রহণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বানও জানান জমিয়ত নেতারা। সমাবেশ থেকে ভারতের বিভিন্ন স্থানে মসজিদ ও মাদ্রাসা বন্ধের তীব্র নিন্দাও জানানো হয়। দ্রুত ওয়াকফ আইন বাতিলের আহ্বানও জানান জমিয়ত নেতারা। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেছেন, বিএনপি যাতে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ক্ষমতায় যেতে না পারে সেজন্য সরকার নির্বাচন এড়িয়ে যাচ্ছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ আয়োজিত বিএনপি নেতা ইলিয়াস আলী চৌধুরী আলম সহ গুম হওয়া সকল নেতাকর্মীদের অবিলম্বে সন্ধানের দাবিতে যুব সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে দেশবাসী উদ্বিগ্ন। এ সময় তিনি আরো বলেন, শেখ হাসিনাকে যখন তাড়াতে পেরেছে দেশের মানুষ, তখন নতুন ফ্যাসিবাদের জন্ম নিলে তাকেও তাড়াতে পারবে। আর যেসব রাজনৈতিক নেতাকর্মীরা গুমের পর এখন পর্যন্ত ফিরে আসেননি, এই অপরাধের জন্য শেখ হাসিনার ফাঁসি দাবি করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। মানিকগঞ্জে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার 8 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকেলে আসামিদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ 7 দিনের রিমান্ডের আবেদন করে। আদালত আগামী 20 এপ্রিল শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার পাঞ্চনখাড়া গ্রামের রাজু, একই গ্রামের চান্দাইর বাড়িমোড় এলাকার আলামিন, পাঞ্চনখাড়া গ্রামের মঈনুদ্দিন আহমেদ, বড় সাইট্টা গ্রামের বাবুল হোসেন, দক্ষিণ উথুলি গ্রামের মীর মারুফ ও মীর আমিনুর, পূর্ব দাসরা এলাকার সঞ্জীব ঘোষ এবং শিবালয় উপজেলার অম্বয়পুর গ্রামের মোশাররফ হোসেন।
3 দিনেও উদ্ধার হয়নি খাগড়াছড়ি থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী সহ 6 জন। তাদের উদ্ধারে গত 2 দিনে জেলা শহরের গিরিফুল, শিব মন্দির, রাবার বাগান সহ প্রত্যন্ত বিভিন্ন এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল অভিযান চালাচ্ছে। সকাল থেকে যৌথ বাহিনীর বিপুল সংখ্যক সদস্য জেলা শহরের পানখাইয়া পাড়া, মধুপুর, এপিবিএন, তেঁতুলতলা ও পেরাছড়া এলাকার বাসাবাড়ি ও বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, অপহৃতদের পরিবারের পক্ষ থেকে থানায় এখনও লিখিতভাবে কোনো অভিযোগ দেওয়া হয়নি। পুলিশ অপহরণের খবর পেয়ে সেনাবাহিনীর সাথে সমন্বয় করে অভিযান পরিচালনা করে আসছে। বুধবার ভোরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী ও তাদের গাড়ি চালক অপহৃত হন। বৈশ্বিক বাজারে আগামী বছর থেকে দেশের ওষুধ শিল্প বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা হারাতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন এ খাতের সংশ্লিষ্টরা। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে রয়্যালটি দিতে হবে, যার ফলে ওষুধের উৎপাদন খরচ বেড়ে যাবে, দামও বাড়বে। সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত 2 দিনব্যাপী ডিআইইউ ফার্মা ক্যারিয়ার এক্সপোতে অংশ নিয়ে এ কথা বলেন বিশেষজ্ঞরা। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের প্রধান অতিথি হিসেবে এই ক্যারিয়ারে এক্সপোর উদ্বোধন করেন বাংলাদেশ ওষুধ শিল্পী সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির। অবিকৃত আলু নিয়ে এক প্রকার দুশ্চিন্তায় কুমিল্লার কৃষকরা। এবছর জমি থেকে উত্তোলন করা এসব আলু বিক্রি করে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ তারা। এছাড়া সংরক্ষণের অভাবে জমিতে, বাড়ির উঠানে এবং পাশের খোলা জায়গায় আলু রাখা হয়েছে। বৃষ্টিতে হাজারো মন আলু পচে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তাদের। তাই পর্যাপ্ত হিমাগার তৈরি এবং সরকারিভাবে ন্যায্য মূল্য নির্ধারণের দাবি করছেন কৃষকরা। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্ট। কুমিল্লায় গত বছরের বন্যার ধকল কাটিয়ে মাঠে নেমেছিল আলু চাষিরা। চলতি বছর জেলায় 9,061 একর জমিতে আলু উৎপাদন হয়েছে 22,90,078 টন, যা গত বছরের তুলনায় অনেক বেশি। তবে 1 মাসের বেশি সময় অপেক্ষার পরও কৃষকরা পাচ্ছেন না আলুর কাঙ্ক্ষিত দাম। কুমিল্লার বুড়িচং উপজেলার মিথলমা গ্রামে গিয়ে দেখা যায় বাড়ির উঠানে, খোলা জায়গায় কিংবা ঘরের ভেতর আলু স্তূপ করে রাখা হয়েছে। কাঙ্ক্ষিত দামে আলু বিক্রি করতে না পেরে হতাশায় ভুগছেন আলু চাষিরা। খরচাতে যাইয়া আমার 700-750 টাকা কেজি, 1 কেজি আলুর পিছনে খরচ গেছি কেন। নিমসার গেছি, চান্দিনা গেছি, কাডের ফুল গেছি, কাবিলা গেছি, কোনো কোলেস্টোরও বলে জায়গা নেই। সরকার যেভাবে ধান সংগ্রহ করে এভাবে যদি আমরা থেকে ন্যায্য মূল্যে নিয়ে আনে তাহলে মনে করেন যে আমরা বাঁচতে পারবো। লসের উপরে লস এই বছরের জন্য। ক্ষতি পুষিয়ে নিতে দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণের আহ্বান জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। এর বাইরেও যদি আমরা তাদেরকে ওই সাপোর্টটা দিতে পারি সরকারি ব্যবস্থাপনায় অথবা পাবলিক পার্টনারশিপ মাধ্যমে যদি আমরা কোল্ড স্টোরেজ করতে পারি, তাহলে প্রত্যেক আলু উৎপাদনকারী কৃষক তার উৎপাদিত আলু কোল্ড স্টোরেজে জমা রাখবে অথবা সরকারি ব্যবস্থাপনায় কোল্ড স্টোরেজে জমা রাখা হবে। কৃষি সংশ্লিষ্টরা জানান, সরকারিভাবে এসব উদ্ধৃত আলু সংগ্রহ করে সংরক্ষণ করে রাখা গেলে মৌসুম শেষে যখন আলুর দাম বেড়ে যায় তখন টিসিবি কিংবা ন্যায্য মূল্যের দোকানে এই আলু বিক্রি করা যেতে পারে। এতে কৃষক যেমন ক্ষতি থেকে বাঁচবে, তেমনি সংকটে মানুষজন কম দামে আলু পাবেন। এনটিভি নিউজ ডেস্ক। কুমিল্লায় বিজেপিকে দেখে 30 লাখ টাকার ভারতীয় বাজি ফেলে পালিয়েছে চোরা কারবারিরা। বিজেপি জানায়, বৃহস্পতিবার গভীর রাতে সীমান্তের কাঁটাতার ডিঙিয়ে পাচারের উদ্দেশ্যে আনা হয় 1,19,410 পিস ভারতীয় বাজি। খবর পেয়ে অভিযান চালায় বিজিবি। বিষয়টি টের পেয়ে চোরা কারবারিরা বাজি ফেলে পালিয়ে যায়। সকালে জব্দ করা বাজিগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কাস্টমসে জমা করা হয়। মানিকগঞ্জের তেউতা জমিদার বাড়ির আঙিনায় ঐতিহ্যবাহী যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মানিকগঞ্জের শিবালয়ে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী যাত্রাপালা নবাব সিরাজউদ্দৌলা। হাজারো দর্শকের সামনে তুলে ধরা হয় মীর জাফরের বিশ্বাসঘাতকতার গল্প। বুধবার রাতে নজরুল প্রমিলার স্মৃতি বিজড়িত তেউতা জমিদার বাড়ি প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী যাত্রাপালা দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে হাজারো মানুষ। বিতর্কিত ওয়াকফ আইনকে ঘিরে ভারতের মুর্শিদাবাদে সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতীয় চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। তবে বাংলাদেশের এমন মন্তব্যকে অযৌক্তিক বলছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল। শুক্রবারের বিবৃতিতে জয়সওয়াল বলেছেন, পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে বাংলাদেশের মন্তব্য দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে দেশটি।
এটি আসলে বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের সঙ্গে ভারতের পরিস্থিতিকে এক কাতারে ফেলার একটি পরিকল্পিত অপচেষ্টা। গত 17 এপ্রিল এক বক্তব্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ভারতের মুসলিম সম্প্রদায়ের অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ভারত সরকারকে আহ্বান জানান। এছাড়া বিভিন্ন সময়ে বাংলাদেশের একাধিক মহল থেকে অনানুষ্ঠানিকভাবে ভারতের পরিস্থিতি নিয়ে মন্তব্য করা হয়েছে। এসবের প্রতিক্রিয়াতেই বিবৃতিটি প্রকাশ করেছে ভারত সরকার। 6 দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানী তেজগাঁয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কাফন মিছিল করেছেন। জুমার নামাজের পর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট জামে মসজিদের সামনে থেকে কাফন মিছিলটি বের হয়। মিছিলে অংশ নেয় শিক্ষার্থীদের মাথায় কাফনের কাপড় বাঁধা ছিল, কারো কারো পরনেও ছিল কাফনের কাপড়। মিছিলটি জামে মসজিদের সামনে থেকে তেজগাঁও এলাকার প্রধান সড়কে আসে। 7 রাস্তা মোড় ঘুরে মিছিলটি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে যায়। সেখানে কিছু সময় অবস্থান করেন শিক্ষার্থীরা, পরে তারা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেন। শিক্ষার্থীরা বলেন, সচিবালয়ে বৈঠক করে দাবি পূরণের আশ্বাস দিলেও এর কোনো বাস্তবায়ন নেই। অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। কারিগরি সেক্টরে শুধুমাত্র কারিগরি জনবলই নিয়োগ দিতে হবে, জেনারেল থেকে কোনো নিয়োগ বল চলবে না। এসএসসি এবং এইচএসসি মাত্র ভোকেশনাল করে এসে তারা কি কোনোভাবেই আমাদের এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না। যেহেতু আমাদের ফলস্বরূপ ফল আমরা কালকে পাই নাই, এমন আমাদেরকে হেনস্থা করা হয়েছে, অবশ্যই আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। সরকারের প্রতি সবার সমর্থন থাকলেও বর্তমান সংবিধানের অধীনে কোনো বৈধ সরকার গঠন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সংস্কৃতি প্রেক্ষিত নতুন বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় ছাত্র জনতার গণঅভ্যুত্থান বিপ্লবে পরিণত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। গত চৈত্র সংক্রান্তি এবং নববর্ষের 2 উৎসব পালন করে সরকার দেশের সাংস্কৃতিক জগতে নতুন অধ্যায়ের সূচনা করেছে বলেও জানান ফরহাদ মজহার। এদিকে আলোচনায় অংশ নিয়ে রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্য দেশের সাংস্কৃতিক অঙ্গনকে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত করার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। যখন আপনি সংবিধান বলবেন, তার মানে আপনি একটা ঔপনিবেশিক শাসক, আপনি লুটেরা মাফিয়া শ্রেণীর পক্ষে আপনি একটা শাসনতন্ত্র বানাবেন, একটা আইন দিয়ে গরিবদেরকে শোষণ করবেন, সাধারণ মানুষকে শোষণ করবেন, আগের মতোই চলবেন। আর গঠনতন্ত্র মানে জনগণ নিজেরা অংশগ্রহণ করে, তারা কি করে একসঙ্গে বাস করবে, পরস্পরের সঙ্গে তাদের সম্পর্ক কি হবে, এটা তারা তৈরি করে। বাংলাদেশের মধ্যে সকল ধর্মের, সকল রাজনৈতিক দলের, সকল ধরনের ওরিয়েন্টেশনের মানুষকে নিয়ে একসাথে থাকতে হবে। একটা প্রশ্নে আমরা সবাই খুব একমত যে বাংলাদেশে আমরা আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসতে দেব না। জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেতে স্পিন বান্ধব উইকেট তৈরি করার কোনো কারণ দেখছেন না ফিল সিমন্স। এদিকে 5 বছর পর বাংলাদেশের মাটিতে টেস্ট খেলতে যাওয়া জিম্বাবুয়ের শন উইলিয়ামস মনে করছেন দলটির প্রধান শক্তি তাদের তরুণ ক্রিকেটাররা। আমার মনে হয় না জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেতে আমাদের স্পিনের উপর নির্ভর করতে হবে। সিলেটের উইকেট বরাবর স্পোর্টিং, আমি মনে করি প্রথম টেস্টের উইকেটও তেমনি হবে। উইকেট শক্ত মনে হয়েছে, সময় গেলে বোঝা যাবে কেমন হবে, তবে ভালো উইকেটে খেলতে চাই। শেষবার যখন এখানে খেলেছিলাম উইকেট ভিন্ন ছিল, এবার উইকেটে ঘাস বেশি, প্রায় 80 উইকেট পেসাররা পেয়েছে। আমাদের পেস বোলিং ইউনিটটাও ভালো। আমাদের বর্তমান দলে মাত্র 4 জনের উপমহাদেশের উইকেটে টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। তরুণরা কেমন করে তা দেখার জন্য মুখিয়ে আছি।